আমডাঙ্গা খাল সংস্কারের বিষয়ে যে সিদ্ধান্ত 2 বছর আগে নেওয়া হয়েছে, টেন্ডার হয়েছে, তা কার্যকারী হচ্ছে না, সেটি কার্যকারী করে। 2 হলো টিআরএম এর সিদ্ধান্ত বাস্তবায়ন করা। টিআরএম এর সিদ্ধান্ত এবং নদী খনন যদি একসাথে কার্যকারী না হয়, তাহলে খননকৃত অর্থ অপচয় হচ্ছে। যেহেতু সেনাবাহিনীর নেতৃত্বে সেই খনন কাজ চলছে, এবার আপনারা দেখেছেন যে খননের সময় যে পলি পড়েছে, তাতেই এই জলাবদ্ধতার শিকার। ফলে এই নদী খননের সাথে সাথেই সরকারকে আমরা টিআরএম বাস্তবায়ন করার প্রত্যেকের বাড়ি পানি, আর বিলখাল তো স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান সব তলানো। মানুষের অনেকে বাড়িগত সারিতে রাস্তায় উঠেছে, এই অবস্থায় আছে সবাই। এই মুহূর্তে বগদার উত্তরাঞ্চলের মানুষরা এই অবস্থা, বগদার দক্ষিণ পাশের লোকের কোনো বাড়িগতের পানি ওঠেনি, ওদিকে বিলখাল তলায়নি, ওদিকে বাড়ি কোনো পানি ওঠে না। অবিলম্বের মনিরামপুর, অভয়নগর এবং যশোর, কোতালি, এই 3টে থানার লোক প্লাবিত হয়ে বসে আছে এবং এই বিষয়গুলো 53 কোটি টাকা স্যাংশন হয়ে বসে আছে। ওখানে কিছু মুসলিম লোক তারা ওই খাল খনন করতে যাচ্ছে না, যার কারণে আমরা এই নিরাপত্তা পাচ্ছি না। আর এই নিরাপত্তার কারণে আমরা জলে ডুবে মরে যাচ্ছি। আজ দীর্ঘ 10-15 বছর খাল সংস্কার হয়ে আছে, এখন এই বাস্তবায়নটা উদ্বোধন করলে এই মুহূর্তে যদি সংস্কার করে দেয়, তাহলে আমাদের এই 3টে থানার লোক যেতে পারবে। আমডাঙ্গা খনন করতে হবে, আমডাঙ্গার খালটা আমাদের আমরা খনন চাই। আমডাঙ্গার যে ব্যবস্থাটা নিতে হবে, তাহলে আমরা বেঁচে যাবো, আমরা যশোর লোক বেঁচে যাবো। বলতে আমডাঙ্গা হয় এই মুহূর্তে আমডাঙ্গা খাল আমরা সমস্ত চাই। যে অবস্থা, আমাদের সমস্ত মানুষের প্রায় 90 জন মানুষের বাড়িঘরে জল, আমাদের স্কুল কলেজ, মন্দির মসজিদ, শ্মশান ঘাট সব জায়গায় জল। আমাদের এই যে সুন্দর ইউনিয়নে একটা শ্মশান আছে, আমাদের শরীরডাঙ্গা মহাশ্মশান, আমাদের কুলটি ইউনিয়নের হেলারঘাট একটা শ্মশান আছে। তো এই সমস্ত শ্মশানে হিন্দু সম্প্রদায়ের লোকজন মারা গেলে নিয়ম হচ্ছে দাহন করতে হয়, পুড়িয়ে ফেলতে হয়। এখন সেখানে এত পরিমাণে পানি যে কেউ মারা গেলে ওখানে বাঁশের খুঁটি পুঁতে সেই মাজায় দড়ি বেঁধে খুঁটিতে বেঁধে রাখতে হচ্ছে, যে কারণে ওখানে পরিবেশ নষ্ট হয়ে লাশ পচে ওখানে দুর্গন্ধ হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, মানুষের দুরারোগ্য ব্যাধিতে চর্মরোগে মানুষ ভুগছে। আর এমন কোনো দিন নাই যে মানে যেহেতু ঘের বেড়ি বিল ডুবে গেছে, এখন বিলের সমস্ত বিষধর সব এখন মানুষের ঘরে। এমন কোনো দিন নাই যে সেই দিন রাত্রিবেলায় 5-10-20টা বাড়িতে অনেক রাত্রি চিৎকার করে ওঠে, সাপ বলে চিৎকার করে ওঠে। আর তখন মানুষের হয় নৌকো যোগে, নাই তো মানে যাদের নৌকা নেই জল ভেঙে সাঁতরিয়ে যেতে যে দেখা যায় বিষধর সাপ। মানে বউ ছেলে মেয়ে, বৃদ্ধ মা বাবা নিয়ে এখন আমাদের বসবাস করা অত্যন্ত কঠিন হয়েছে। আর আমি আমার সুন্দর ইউনিয়নের কথা বলছি, আমাদের ওইখানে যতদিন এই বিদ্যুৎ গিয়েছে, এখন বিদ্যুতের যে লোডশেডিং হচ্ছে, এর আগে আমরা কোনোদিন এত লোডশেডিং আমাদের অন্তত সুন্দর ইউনিয়নে দেখিনি। অন্য কোথায় কী অবস্থা আছে আমরা জানি না, কিন্তু বর্তমান মুহূর্তে আমাদের নিরবিচ্ছিন্ন রাত্রিবেলা অন্তত নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দরকার। তাহলে এই যে সাপের অত্যাচার, বিষধর সাপের অত্যাচার, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। এখন আমাদের বাঁচতে গেলে এই মুহূর্তে আমডাঙ্গা খালটাকে অবশ্যই সংস্কার করে দিলে 50% জল এখান থেকে চলে যাবে। আমাদের গেটের সামনে আছে 12 ফিট জল, আমডাঙ্গার খালে গেটের সামনে 12 ফিট জল, আর তার সামনে যে স্টিল ব্রিজ রয়েছে, ব্রিজের সামনে মাত্র 3 ফিট জল। যদি ব্রিজের সামনে যদি এই মুহূর্তে স্টিল ব্রিজের সামনে যদি কিছুটা কেটে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় 15 দিনের ভিতরেই আমাদের বাড়িঘরে জল নেমে যাবে, আমাদের ঘের বেড়ি জল নেমে যাবে। আর আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, নদী না বাঁচলে যেমন দেশ বাঁচবে না, তেমনিভাবে আমাদের ভবদাহের নদী না বাঁচলে আমরাও বাঁচতে পারবো না। আর ভবদাহের নদীকে বাঁচাতে গেলে টিআরএমের কোনো বিকল্প নেই। বিভিন্ন রকম বিষধর সাপ আমাদের বাড়িঘরে ঢুকে যায় এবং আমাদের এলাকায় কয়েকজন মানুষকে সাপে কেটেছে, তারা মারাও গেছে এবং ছোট ছোট বাচ্চারা পানিতে পড়ে মারা যাচ্ছে। এরকম দৃশ্য এখন একের পর এক চলতে আছে। আসলে এগুলো আমাদের দেখার কেউ নেই। এই বিষধর সাপের উপদ্রব মারাত্মক হারে এখন বেড়ে গেছে। রান্না করা হচ্ছে না, তাতে ঠিক মতো ভাত জুটছে না, বউ রান্না দিতে যাচ্ছে না, তারা মেলা অসহায়ের মধ্যে রয়েছে, খাটের ফাটে নিয়ে ছেলে মেলে গড়ে পড়বে পানিতে, তাও ভয়ঙ্কর আকারে আছে। আমরা এলাকায় তো পুরোটাই জলাবদ্ধতা। এখন প্রত্যেকটা মানুষ বিষধর সাপ আর মানুষ একসাথে ঘুমাচ্ছে, অনেক সময় কামড়াইও দিচ্ছে, মানুষ তো মারাও যাচ্ছে। ইতিমধ্যে 3টে মারা গেছে, এই অবস্থা। কিন্তু আমাদের যে প্রাণের দাবি, আমডাঙ্গার খালের যে
আজ থেকে 2 বছর আগে টাকা বরাদ্দ হয়েছিল, তা আজও কাজ হচ্ছে না। আমরা সেই দাবিতে ডিসি অফিসে আসা এবং বিল কপালিয়ায় অবিলম্বে যদি টিআরএম চালু হয় তবে এলাকার জলাবদ্ধতা মুক্ত হবে। ভবদাবাসী আজকে অবস্থান করছি। আপনারা জানেন যে যশোর সদরের অংশবিশেষ অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া, তালা, ফুলতলা অন্তত 200 গ্রাম ইতিমধ্যে পানির তলায় নিমজ্জিত হয়ে গেছে। অন্তত 2.5 লক্ষ পরিবার, 2.5 লক্ষ মানুষ ইতিমধ্যে গৃহহীন হয়ে পড়েছে। প্রত্যেক বছর এটা হয়, কারণ জলাবদ্ধতা, পানি, বর্ষার পানি জমে, এই পানি আর বেরোনোর পথ পায় না। আমরা সরকারের আন্তরিকতা লক্ষ্য করেছি, আমরা দেখেছি নদী খননের কাজ ইতিমধ্যে শুরু করেছে, কিন্তু আমরা বারবার বলেছি যে নদী খনন এবং টিআরএম প্রক্রিয়া একই সাথে না চলা হলে চললে সেটি আসলে থোরবড়ি খাড়া বড়ি থোর। আসলে পানি উন্নয়ন বোর্ড হচ্ছে এখানে স্থায়ী সমাধান হোক, এটা চায় না, কারণ ভবদা হচ্ছে তাদের কাছে সোনার ডিম পাড়া রাজহাঁস। হ্যাঁ, ভবদার সমস্যার স্থায়ী সমাধান হলে তাদের সেই হাঁসটি মারা যাবে, তারা সোনার ডিম পাবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকার যে আন্তরিকতা, সেই আন্তরিকতার বহির্ফলন ঘটবে যদি এই নদী খননের সাথে সাথে টিআরএম প্রক্রিয়া চালু না করে, তাহলে সেটার স্থায়ী সমাধান হবে। আপনারা জানেন যে নদী খনন হচ্ছে আমাদের এই পাশে 81 কিলোমিটার নদী খনন হচ্ছে, ওদিকে 11 কিলোমিটার নদী ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। 3.5 মিটার সরকারি হিসেবে আমরা দেখতে পেয়েছি 12 ফিট পলি 11 কিলোমিটার পরবর্তী নদীতে জমে গেছে। তার মানে কি, এই পলিটা কোথায় পড়বে? আমরা বলছি এই পলিটা বিলের বুকে ফেলে বিলকে উঁচু করা, এটাই হচ্ছে টিআরএম অর্থাৎ টাইডাল রিভার ম্যানেজমেন্ট। সেই প্রক্রিয়ার ভিতর যতক্ষণ পর্যন্ত সরকার না যাবে ততক্ষণ পর্যন্ত এটা স্থায়ী সমাধান হবে না।